2025-26 অর্থবছরের 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান। চট্টগ্রাম নেভাল একাডেমির অনুষ্ঠানে সেনাপ্রধান। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার 3 যাত্রী নিহত। চট্টগ্রাম ও গোপালগঞ্জে আরও 3 জনের মৃত্যু। করোনার প্রকোপ বাড়লেও রাজশাহী বিভাগের অনেক জেলায় নেই পরীক্ষার ল্যাব। শনাক্ত না হওয়ায় সংক্রমণ বাড়ার শঙ্কা। সুনামগঞ্জ সীমান্তে অবৈধভাবে আসছে ভারতীয় নানান পণ্য। কাজের সুযোগ কম থাকায় চোরা কারবারে জড়াচ্ছেন অনেকে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এরই মধ্যে বাজেট সম্পর্কে সব পক্ষের মন্তব্য, প্রতিক্রিয়া ও মতামত পর্যালোচনা করা হয়েছে। তেমন কোনো পরিবর্তন আসেনি অনুমোদিত জাতীয় বাজেটে। তবে বাতিল করা হয়েছে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ। এর আগে গত 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটে চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। এছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত নৌবাহিনীর কুচকাওয়াজে এই আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি দেশের আমদানি রপ্তানির জন্য সমুদ্র পথে যোগাযোগ রক্ষা করতে তরুণ নৌ কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। এর আগে কুচকাওয়াজে শ্রেষ্ঠত্বের জন্য স্বর্ণপদক তুলে দেওয়া হয়। প্রথমবারের মতো বিদেশি হিসেবে সুদানের নাগরিক আবু হুরাইরাকে দেয়া হয় বিশেষ সম্মাননা। দীর্ঘমেয়াদী কোর্সে 44 জন মিডশিপম্যান ও 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 52 জন ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তদের মধ্যে 8 জন নারী ও 4 জন বিদেশি কর্মকর্তা। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশ আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ। এই দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের। ময়মনসিংহ, চট্টগ্রাম ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন আরও 15 জন। ময়মনসিংহে তারাকান্দায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস বাগুন্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি, পিকআপ ভ্যান ও ট্রলির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 2 জন মারা যান। হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 1 জন। চট্টগ্রামের মিরসরাইয়ে লরির পেছনে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকের চালক ও সহকারী। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে করোনা পরীক্ষার ল্যাব নেই। নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জে ল্যাব থাকলেও তা বন্ধ। পরীক্ষা করা যায় শুধু রাজশাহী মেডিকেলে। এমন বাস্তবতায় পরীক্ষার অভাবে অনেকের করোনা শনাক্ত হচ্ছে না বলে ধারণা করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। গত প্রায় 1 মাস ধরে প্রতিদিনই নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে রাজশাহীতে। এজন্য রাজশাহী মেডিকেলে ফের চালু করা হয়েছে করোনা ইউনিট। করোনা পরীক্ষার জন্য আসা মানুষের বেশিরভাগই রাজশাহী জেলার, আসছেন বাইরের জেলা থেকেও। এই মেডিকেলে গত 1 মাসে 300 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় 25%। আমরা আস্তে আস্তে ওই প্রস্তুতি যত তীব্রতা বাড়বে সেই অনুযায়ী আমরা লোকবল তত এঙ্গেজ করতে থাকবো। এরকম একটা অ্যাকশন প্ল্যান আমাদের রেডি করা আছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আগে কয়েকটা ওয়েভ হওয়াতে মোটামুটি সবাই ক্লিনিক্যালি সাবক্লিনিক ইনফেকশন হয়েছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে।
মানুষও সচেতন হয়েছে এবং কখন কী করছে মানুষ নিজেরাও জানে, ফলে আমাদের মধ্যে আর সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। করোনা নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও এই বিভাগের নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় পরীক্ষা হচ্ছে না। ল্যাবের যন্ত্রপাতি নষ্ট আর লোকবলের অভাবে বন্ধ রয়েছে কার্যক্রম। আধুনিক হাসপাতালে করোনা ভাইরাসের জন্য কোনো রকম প্রস্তুতি নাই। করোনা পরীক্ষার জন্য যে কিট প্রয়োজন হাসপাতালগুলোতে এখন পর্যন্ত সেই কিটগুলো সরবরাহ করা হয়নি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোরে কোনো ল্যাবই নেই। যদিও সংশ্লিষ্টরা বলছেন স্থানীয়ভাবে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। দ্রুত এই সুবিধা পাওয়া যাবে বলে আশা তাদের। করোনা রোগী শনাক্তের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা অচিরে আমাদের এখানে ব্যবস্থার যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সরবরাহ করবেন বলে আমাদেরকে চাহিদা নিয়েছেন এবং জানিয়েছেন। রাজশাহী বিভাগের জেলাগুলোই মের শেষ সপ্তাহ থেকে 20 জুন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু ঘটেনি, তবে সংক্রমণ ছড়াচ্ছে। এছাড়া পরীক্ষার অভাবে অনেকের এ রোগ শনাক্ত হচ্ছে না বলেও ধারণা চিকিৎসা সংশ্লিষ্টদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রতিদিনই অবৈধভাবে আসছে বিপুল পরিমাণ পণ্য। এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকে চোরা কারবারে জড়িয়ে পড়ছেন বলছেন স্থানীয়রা। এদিকে সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অভিযান চালাতে হিমশিম খান বিজিবি সদস্যরা। গত 6 মাসে প্রায় 30 কোটি টাকার চোরাচালানের পণ্য আটক করেছে বিজিবি। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির চোখ ফাঁকি দিয়ে এভাবেই ভারত থেকে দেশে আনা হচ্ছে চিনি, কয়লা, ওষুধ, কাপড়, প্রসাধনী, এমনকি মাদকদ্রব্য। সুনামগঞ্জের 6 উপজেলার মধ্যে সদর, দোয়ারাবাজার ও তাহিরপুরের 25টি পয়েন্টে সবচেয়ে বেশি চোরাচালান হয়। স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকেই ঝুঁকছেন চোরা কারবারে। বিজিবির অভিযানে পণ্য জব্দ হলেও মূল অপরাধীরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। যে যারা এই চোরাচালানের সাথে যুক্ত শ্রমিকরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অন্যান্যভাবে অন্য পেশায় বা সরকারের তরফ থেকে পুনর্বাসন করার একটা ব্যবস্থা উদ্যোগ তারা নিতে পারেন। সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এবং বিজিবির লোকবল বাড়াতে হবে। তো আমার কাছে মনে হয় বিজিবি এই জায়গাতে আরও কঠোর হওয়া প্রয়োজন এবং সীমান্ত যে টহলটা বা যে বিষয়টা এটা আরও জোরদার করা জরুরি। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে রয়েছে 28 বিজিবি ব্যাটালিয়নের 19টি বিওপি। সীমিত জনবলের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অভিযান চালাতে বেগ পেতে হয় বিজিবি সদস্যদের। আমাদের লোক জনবল বিভিন্ন জায়গাতে বৃদ্ধি করেছি এবং বিপি যদি আমরা আরও কিছু বৃদ্ধি করতে পারি সেক্ষেত্রে আমাদের যে আভিযানিক কার্যক্রম সেটি আরও আমরা ত্বরান্বিত করতে পারবো। চোরাচালানের সাথে জড়িতরা অন্য পেশায় আসতে চাইলে দক্ষতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জানালেন জেলা প্রশাসক। তারা যদি আমাদের বলে যে এই বিষয়ে আমার দক্ষতা আছে, এই কাজটা আমি করতে চাই, সেটা যদি তারা আমাদের জানান, আমরা উপযুক্ত প্রশিক্ষণের এবং কর্মসংস্থানের জন্য আমাদের যে সাধ্য আছে, আমাদের সাধ্যের মধ্যে যে উদ্যোগ নেওয়া সম্ভব সেই উদ্যোগ আমরা নিই। গত 6 মাসে জেলার বিভিন্ন সীমান্তে প্রায় 30 কোটি টাকার ভারতীয় পণ্য আটক হয়েছে। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত আছে, জানিয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে করোনা পরীক্ষার ল্যাব নেই। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব। অপু, স্পষ্টতই রাজশাহীতে করোনা শনাক্তকরণ এবং চিকিৎসার সংকট রয়েছে, তো সেক্ষেত্রে করোনা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই কি উদ্যোগ নেওয়া হচ্ছে, আর সার্বিক পরিস্থিতি কি এখন করোনা পরিস্থিতি রাজশাহীতে? করোনা পরিস্থিতি আসলে গত কয়েক বছর ধরেই 19-এর পর যেটি খুব উচ্চমাত্রায় আসলো, এরপরে যখন কমতে লাগলো তারপর থেকে কিন্তু করোনা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে গেছিল। রাজশাহীতে গত মাসের 27 তারিখ পর্যন্ত করোনার কোনো রোগী শনাক্ত হয়নি, তবে 27 তারিখের প্রথম যেদিন করোনা ধরা পড়লো এরপর থেকে প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং নমুনা পরীক্ষার সংখ্যাটাও কিন্তু বেড়েছে এই কয়েকদিনে। আমরা এই যে প্রায় 1 মাসের কাছাকাছি এই সময়ের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজে শুধুমাত্র যে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে বিভাগের মধ্যে, এইখানেই নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং এইখানে যে নমুনাগুলো পরীক্ষা করা হচ্ছে সেগুলো সাধারণত রাজশাহী বা আশপাশের মানুষ, আর এর বাইরে হাসপাতালে অনেকেই চিকিৎসা নিতে আসার পর যখন উপসর্গ দেখা দিচ্ছে তখন চিকিৎসা এইখানে পরীক্ষা করা হচ্ছে। তো এই জায়গাতে আমরা যেটি দেখছি যে
আজকে পর্যন্ত এই মৌসুমে যেটি করোনার মোট 365 জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 71 জনের করোনা ধরা পড়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে ভর্তি আজকে একজন রোগী আছে, মোট 7 জন রোগী এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ইউনিট সেখানে চিকিৎসা নেওয়া হলো। এইখানে একটি কথা খুবই আলোচিত হচ্ছে, যেটি হচ্ছে যে করোনা চিকিৎসার ব্যবস্থা যাই থাক, কিন্তু করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আসলে মানুষ জানতেই পারছে না যে করোনা আক্রান্ত কেউ হচ্ছে কি হচ্ছে না। এই সময়টাতে দেখা যাচ্ছে অনেকেই জ্বর বা করোনার যেসব লক্ষণ সেগুলোতে আক্রান্ত হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে। কিন্তু বিশেষ করে রাজশাহীর বাইরের যেসব জেলা সেগুলোতে আমরা খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে সাধারণ মানুষ শঙ্কা করছে অনেকের মধ্যে যে হয়তো করোনা হয়ে থাকতে পারে, কিন্তু যেহেতু অন্যান্য জায়গায় নাটোর, সিরাজগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে এসে রাজশাহীতে নমুনা দিতে আসার ব্যাপারটি যেহেতু যে সব জায়গাতে যদি করোনা পরীক্ষা করার যে ব্যাপারটি সেটি যদি নেওয়া যায় তাহলে একদিকে যেমন করোনা শনাক্তের একদিকে যেমন করোনা শনাক্তের যে বিষয়টি সেটি যেমন সহজ হবে এবং নিশ্চিত হওয়া যাবে যে কে করোনা আক্রান্ত। এর ফলে যেটি সুবিধা হবে যে নতুন করে বিস্তার ঘটার যে ভয়টি তৈরি হয়েছে সেটি হয়তো কমে আসবে। এবং আমরা সবসময় বলছি, স্বাস্থ্য বিভাগও বলছে যে বিশেষ করে করোনার বিষয়ে সচেতন থাকতে বলছে এবং এই বিষয়গুলোতে তারা যেটি নজর দিতে বলছে যে ছড়িয়ে না পড়ে এই জন্য স্বাস্থ্যবিধি মানতে বলছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে করোনার পরীক্ষা করার বিষয়টি যদি সহজলভ্য না হয় তাহলে তো এইটি বিস্তার ঘটার যথেষ্ট শঙ্কা আছে এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই শঙ্কাটাই করছে যে হয়তো এই করোনা এখনকার যে করোনা দেখা যাচ্ছে সেটিতে হয়তো ভয়ঙ্কর খারাপ অবস্থায় না হচ্ছে, কিন্তু আক্রান্ত হওয়ার যে বিষয়টি সেটি যদি ছড়িয়ে পড়ে তাহলে হয়তো মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠাও তৈরি করতে পারে। সেই অবস্থায় আসলে সব মহলের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিষয়গুলোকে সহজ করা। আরেকটি তথ্য একটু দিয়ে রাখি যে আসলে করোনার ল্যাব যেগুলোতে হয়েছিল রাজশাহী বিভাগের যে 5টি জায়গাতে করোনা ল্যাব তৈরি হয়েছিল সেগুলো সবকিছু থাকার পরেও কিন্তু রাজশাহী বাদ দিয়ে বাকিগুলোতে কিন্তু করোনা পরীক্ষা করার সেই ব্যবস্থা নেই। নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এগুলোতে যে 3টি জেলায় সেখানে হয়তো করোনা ল্যাবই নেই, সেগুলোতে নতুন করে পরীক্ষা করতে অনেক বেশি প্রস্তুতির ব্যাপার আছে। কিন্তু যেসব জায়গাগুলোতে সবগুলো ল্যাব আছে, প্রস্তুতি সবই আছে, সেখানে হয়তো শুধুমাত্র কিটের অভাবে করতে পারতেছে না, অথবা কোনো জায়গায় লোকবলের সংকট থাকার কারণে এই পরীক্ষাগুলো হচ্ছে না। সবকিছু মিলিয়ে মূলত স্বাস্থ্য বিভাগ যে বক্তব্যগুলো দিচ্ছে তার প্রেক্ষিতে একটি জিনিসের দাবি উঠছে যে বিশেষত কার্যকর ব্যবস্থাগুলো নেওয়া এই মুহূর্তে খুবই জরুরি। বিশেষ করে করোনা যাতে আবারও নতুন করে ছড়িয়ে না পড়ে ব্যাপক হারে, এটির জন্য পরীক্ষা করার ব্যাপারটি নিশ্চিত করার দাবি করছে। করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। আকাশে মেঘ জমলেই আতঙ্ক দেখা দেয় কুমিল্লার গোমতী নদী তীরের বাসিন্দাদের মধ্যে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই এবছর আবারও বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। সাগরে নিম্নচাপ বা টানা বৃষ্টির পূর্বাভাস দেখলেই কপালে পড়ছে শঙ্কার ভাঁজ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। টানা বৃষ্টি হলেই বন্যার আশঙ্কায় থাকেন গোমতী নদী পাড়ের বাসিন্দারা। গেল বছর অতিবৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেওয়ায় হঠাৎই বিপদসীমা অতিক্রম করেছিল পানির উচ্চতা। 2024 সালের 22 আগস্ট রাতে গোমতী নদীর পানি 113 সেন্টিমিটার উপরে উঠে যায়। বাঁধ ভেঙে ডুবে যায় শতাধিক গ্রাম, ফসলি জমি। ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয় ওই এলাকার বাসিন্দাদের। নদীর ভিতরে যারা আছে তারা কিন্তু আতঙ্ক এখনই আরম্ভ হয়ে গেছে। যখন বৃষ্টি হইতে আছে তারা কিন্তু আতঙ্ক দিন দিন বাড়তে আছে। ভয় তো লাগবে, ভয় দিয়ে কি করে থাকতে হইব, অবশ্যই অনেক। কোথায় যাব, যাবার জায়গা নেই। আমরা খুব আতঙ্কের মধ্যে, রাতে ঘুম হয় না আমাদের। আমরা খুব টেনশনে আছি এগুলো নিয়ে, কখন ঘুমতে পানি বেড়ে যায়, কখন আমাদের ঘরবাড়ি আবার চলে যায় আগের মতন। তবে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে এখনো গোমতী নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা নেই। মেরামত করা হয়েছে বুড়বুড়িয়া বাঁধ, চলছে অন্য বাঁধগুলোর কাজও। আপাতত এই সপ্তাহ বা এক দুই সপ্তাহের মধ্যে নাই, কিন্তু আসলে ওই অগাস্ট মাসে কি হবে বা বর্ষাকালে পুরোপুরি ভরা বর্ষা কী হবে এই ফোরকাস্টিং তো এত আগে দেওয়া সম্ভব না। তবে আমাদের আগে গোমতী সিস্টেমে ফোরকাস্টিং সিস্টেমটা ছিল না, এবার নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা পূর্বাভাস পাবো আগেভাগে। প্রশাসন বলছে এবছর নদীর পানির উচ্চতা সম্পর্কে নিয়মিত তথ্য দেয়া হচ্ছে স্থানীয়দের। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিও নেওয়া হয়েছে। যে অংশগুলোতে আমরা মনে করছি যে আশঙ্কা রয়েছে বন্যার পানি ঢোকার, সেই অংশগুলো আমরা ভিজিট করেছি এবং মেইনটেনেন্স কার্যক্রম আমরা ওখানে আগে থেকে নিয়েছি এবং যেন বন্যার পানি প্রবেশ করতে না পারে বাঁধ ভেঙে আমরা সতর্ক রয়েছি এই বিষয়ে। উপকূলীয় জেলা না হলেও এখন কুমিল্লার মানুষ প্রতিদিনই নজর রাখছে আবহাওয়ার খবরের দিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙা অংশে মেরামতের কাজ চলছে।
সকাল থেকে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া এলাকায় ২০ মিটার ভাঙা অংশের সংস্কার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। পাউবো জানায় ভারী বর্ষণ বন্ধ থাকায় ও নদীতে পানি কমায় মুহুরী নদীর ২০ মিটার ভাঙন অংশে মেরামতে জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে ড্রেজিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে ভাঙন অংশের মেরামতের কাজ শেষ হবে। এছাড়া কহুয়া ও সিলোনিয়া নদীতে টেকসই বাঁধ নির্মাণে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বণিকপাড়া গ্রামের মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধের একটি স্থান ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকা অংশে বাঁধ ভেঙে যায়। এতে উপজেলার ৫টি গ্রাম প্লাবিত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাঁধ বাঁধে না। এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি। আমরা বলছি আমরা ত্রাণ চাই না, আমরা চাই টেকসই বাঁধ। জিও ব্যাগ ভরাট করেছি, জিও টিউব আনিয়ে রাখছি, ড্রেজিং জিও টিউব ভর্তির জন্য ড্রেজার মেশিন নিয়ে আসছি। একই সঙ্গে মাটি ভর্তি মাটি ফেলার জন্য এক্সকাভেটর ড্রামটাকে চলে আসছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামতের কাজ চলছে, অগ্রগতি কতটুকু? আর আরো কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে কহুয়া সিলোনিয়া নদীতে টেকসই বাঁধ নির্মাণের, সেটির বিষয়ে কি তথ্য আছে? 5টি উপজেলা প্লাবিত হয়েছিল, সে জায়গার কি খবর এখন? দেখেন, গত বৃহস্পতিবার এই নদীর যে ভাঙন সেটি দেখা দেয়, ফলে এখানকার যে 5টি গ্রাম প্লাবিত হয়। মানুষের দুর্ভোগ ছিল, মানুষের ঘরবাড়ি বাসস্থান পানির নিচে তলিয়েছিল, কিন্তু পানি বন্ধ হওয়ার সাথে সাথে পানি নেমে গেছে, কারণ এই নদীর পানি হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। যতক্ষণ নদীতে পানি থাকে হঠাৎ করে বাঁধ ভাঙে, পরবর্তীতে আবার এই পানি চলে যায়। আর এখানে মূলত সমস্যা হচ্ছে এই নদীর যে গভীরতা নাব্যতা নেই, নদীর যে প্রশস্ত সেখানে গাছপালা আছে, সেখানেই নদীর যে ধারণ ক্ষমতা সেটি না থাকার কারণে মূলত নদীর পাড়ের যে যায়। তো এই মুহূর্তে গতকাল থেকে বাঁধ যে ভাঙাস্থান মেরামতের যে কাজ তারা শুরু করলেও সকাল থেকে আসলে ওই যে ড্রেজার মেশিন যেখান দিয়ে বালু উত্তোলন করে ভাঙাস্থানে ফেলে এই ক্ষতস্থান যেটি অথবা ভাঙাস্থান যেটি সেটি মেরামত করে। আর মেরামত করতে গিয়ে দেখা যায় গত রাতে ড্রেজার মেশিন চালু করতে পারেনি, নদীতে বেশ কিছু স্রোত ছিল। সকাল 11টা থেকে তারা ড্রেজার মেশিন চালু করতে পেরেছে। আর জিও ব্যাগ দিয়ে যে ভাঙার স্থান সেখানে দুই পাশে বক্স করে মাঝখানে বালু এবং মাটি দিয়ে বাঁধা হচ্ছে। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী আক্তার হোসেনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন আরও 2 দিন সময় লাগতে পারে এটি সম্পূর্ণ মেরামত শেষ করতে, কারণ ইমার্জেন্সি ভিত্তিতে এই কাজগুলো করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঠিকাদার না পেলেও 2-1জন ঠিকাদারকে দিয়ে এই কাজটি করা হচ্ছে। তবে এখানে যে জিনিসটি সাধারণ মানুষ চাচ্ছে সেটি হচ্ছে বারবার এই নদীর যে ভাঙন সেটি কবল থেকে রক্ষা করতে হলে এই স্থানে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জরুরি হয়ে পড়ছে। তারা বলছেন যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ তাদের দাবি। এই জন্য পানি উন্নয়ন বোর্ড 7,340 কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প তারা দাঁড় করিয়েছে। সেটি মন্ত্রণালয়ের সবুজ পাতায় নিবন্ধন আছে। এটি শেষ হলেই, অনুমোদন হলেই তারা মূলত তাদের যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজটি শেষ করতে পারবে। এটি ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে এসেছে নতুন রাজনৈতিক দল এনসিপির একটি প্রতিনিধি দল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর কিছুক্ষণ পরে করব আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আসার পরে। আমরা শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের দল হিসেবে, জনগণের পক্ষের শক্তি হিসেবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশের যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে, সেই রাজনীতির ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সকলের সদস্য ফর্মগুলো, আমাদের কমিটিগুলো সম্পূর্ণ আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি। সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে আবেদন দাখিল করেছে। সেখানে প্রতীককে দলের প্রতীক হিসাবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে
শাপলা বরাদ্দ প্রদান করবে। অন্য দলের প্রতীক হিসেবে আমরা শাপলা চেয়েছি। আমরা করব নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে তাদের দলের প্রতীক হিসেবে আমাদের দলের প্রতীক হিসেবে আমাদেরকে বরাদ্দ প্রদান করবে। সাংবাদিক বন্ধুরা, আজকে আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন। আপনারা জানেন ছাত্রদের নেতৃত্বে একটি বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেগুলেশনের। আমরা এই প্রস্তুতির জন্য আজকে দেশবাসীর সামনে দেখাচ্ছি আমরা নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ। এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে শাপলাকে প্রাথমিক দিয়েছি এবং সেখানে কতগুলো কোশ্চেন এসেছে যে আমাদের প্রতীক কি, আমরা নিবন্ধন আজকে কেন দিলাম। আপনারা জানেন আমরা স্বল্প সময়ে দল গঠন করতে পেরেছি এবং সারা বাংলাদেশে কথা বলেছি, কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি আমরা অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি, সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছল ছাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার এই পদত্যাগ করিয়েছে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। আমরা সকল প্রতিকূলতা, সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি। বাংলাদেশে যেভাবে 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের দ্বিতীয় প্রতীক কি। দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম, তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে। আপনারা জানেন আমরা পুরো বাংলাদেশ থেকে 5 লক্ষ মানুষের ডাটা নিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে শাপলা চায়। জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি। সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী যারা প্রত্যক্ষ করছেন, আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন, সরকার গঠনে সহযোগিতা রাখবেন। ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব। ধন্যবাদ সকলকে। আমাদের ইতিমধ্যেই ট্রাকে করে আপনারা জানেন নির্বাচন কমিশনের আমরা 105টি উপজেলার মেম্বারশিপ ফর্ম থেকে শুরু করে সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করেছি। 25টি ডিস্ট্রিক্ট কমিটির হলো আমরা জমা দিয়েছি। আমরা এখানে প্রাথমিক যে নিবন্ধনের 5টার আগে সাবমিশন করার কথা সেটা করেছি। ট্রাকে করে আমরা সবগুলো আমাদের পেপার দস্তাবেজ যেগুলো রয়েছে নিয়ে আসতেছি। আসলে আবার আপনাদের সামনে গিয়ে সবগুলা দেখিয়ে আবার এই ফাইনাল একটা ব্রিফিং করব। সেজন্য আপনারা একটু থাকবেন, সে প্রত্যাশা আপনাদের কাছে এবং বিনীত অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত 15 বছরে ধ্বংস করা হয়েছে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের যেমন পুনর্গঠন করতে হবে, নিয়ম নীতির পরিবর্তন করতে হবে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছে।
এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই, জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই। সে প্রক্রিয়ায় কিন্তু আমরা আজকে এসেছি। এর মধ্যে আমরা বলে যেতে চাই, আমরা আজকেও বলছি ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা নতুনভাবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তুলে ধরা প্রয়োজন। আর সেকেন্ড কোশ্চেনটা, নিবন্ধনের যেসব ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন থেকে দিয়েছে, দিনরাত পরিশ্রম করে আমরা সবকিছু জমা দিয়েছি এবং জনগণের সামনে আমরা উত্থাপন করেছি। পাড়ায় মহল্লায় আমরা ঘুরেছি, পথসভা করেছি, জনগণের কাছে গিয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমরা জানান দিয়েছি বাংলাদেশে এনসিপি বড় একটি রাজনৈতিক দল হিসেবে বিরাজ করে। এখন জাস্ট দরখাস্ত দেওয়ার পালা। আমরা সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ করেছি। আশা করি এর মধ্য দিয়েই অতি দ্রুত সত্বর আমরা নিবন্ধন পাব এবং এই নিবন্ধনের মাধ্যমেই আমরা আগামীতে কার্যকর সংসদে সরকারি দল হিসাবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে দোয়া রইল। আমরা একটা ফাইনাল ব্রিফিং করব, আমরা বলেছি, তখন আমরা ডিটেইলস সবগুলো কোশ্চেন নিব। নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে এনসিপির একটি প্রতিনিধি দল এসেছে, সেখানে তারা কথা বলছেন সাংবাদিকদের সামনে, সরাসরি দেখছিলাম সেটি। আগামী জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৫তম টিআরসি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চোখে আঙুল দিয়ে পুলিশের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে। সমাপনী কুচকাওয়াজে ৮১৭ জন সদস্য অংশ নেন। আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর করার জন্য সকল বাহিনী, সকল স্তরের কর্মকর্তা, জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। গাজীপুরের গাছা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম সহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালত ৩-এর বিচারক ওমর হায়দার এ নির্দেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তাদের গাজীপুর আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জের বন্দরে অটো স্ট্যান্ড নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার শাহী মসজিদ ও সিরাজউদ্দৌলা ক্লাব মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শান্ত, রায়হান ও সোহেল। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনা স্থলের সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন ধরে বন্দরের রেল লাইন, অটো স্ট্যান্ড দখল নিয়ে সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসারের মধ্যে বিরোধ চলছিল। রাতে শাহী মসজিদ এলাকায় হান্নান সরকারের সমর্থকেরা আবুল কাউসারের সমর্থকদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ছুরিকাঘাতে ১ জন নিহত হন। এরই জেরে সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে কাউসারের সমর্থকেরা মেহেদী ও তার লোকজনের উপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে মারা যান মেহেদী। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়ায় সাবেক যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে হত্যাসহ একাধিক মামলায় ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে মতিন ও তার সমর্থকদের উপরে চড়াও হয়ে ডিম, ইট পাটকেল ছড়ে বিক্ষুব্ধ জনতা। এর আগে শনিবার রাতে রাজধানীর বসিলার একটি বাসা থেকে আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই মতিন সরকার আত্মগোপনে ছিলেন। জুলাই আগস্টে অভ্যুত্থানে হত্যাসহ ডজন খানেক মামলার আসামি তিনি। এর আগেও তার বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক, অস্ত্র আইনে একাধিক মামলা ছিল। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার রাতে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
এ সময় ভারতের আমোদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার ও বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন। বিজিবি জানায় ওই 14 জন সাতক্ষীরা, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল। বিএসএফ তাদের আটক করে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক হওয়ায় আন্তর্জাতিক আইন মেনে হস্তান্তর করা হয়। রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কারে 20 দফা দাবিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবির। সকালে একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিবের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান। এর মধ্যে একাডেমিক ও প্রশাসনিক, শিক্ষক নিয়োগ পদ্ধতি, আবাসন, খাদ্য ব্যবস্থাপনা সহ 20 দফায় 125টি সংস্কার প্রস্তাবনা দিয়েছেন তারা। 3 দিনের মধ্যে কার্যকরী উদ্যোগ দেখা না গেলে আন্দোলনে নামার ঘোষণা দেন নেতারা। এর আগে ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে সংস্কারে 20 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন। পরে সংবাদ সম্মেলনে নেতারা জানান, বর্তমান প্রশাসনের 8 মাস পার হলেও দৃশ্যমান কোনো সংস্কার বা পরিবর্তন আনতে পারেনি। আগামী 72 ঘন্টার মধ্যে উদ্যোগ নেওয়া না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। আমরা যে শিক্ষার্থীদের একদম ন্যায্য দাবিগুলো আজকে উপস্থাপন করেছি, এটি যদি 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট রোডম্যাপ যদি ঘোষণা না করে, তাহলে ইসলামী ছাত্র শিবির মাঠের আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে। দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামো সংকটের সমাধান না হওয়ায় 24 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় রংপুর নগরীর লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ, এরপর অধ্যক্ষের রুমে তালা দিয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শ্রেণীকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, পরিবহন সংকট, অস্বাস্থ্যকর ছাত্রী বিশ্রামাগার, নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যা রয়েছে এ প্রতিষ্ঠানে। এসব বিষয়ে কলেজ প্রশাসন কখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণার কথা জানান তারা। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদান সহ 5 দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা 11:30টার দিকে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি। দাবি করেন, গণঅভ্যুত্থানের 10 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি সরকার। আগামী 7 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। এছাড়া গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করা এবং আওয়ামী লীগের দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতারা। এদিকে নীলফামারীতে দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া লক্ষ্মীপুরে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহত স্বজনরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার শিক্ষক মাহমুদুল হকের মুক্তির দাবিতে রংপুর আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে আদালত প্রাঙ্গণে শিক্ষকের নিঃশর্ত মুক্তির দাবি করে ঘণ্টাব্যাপী আন্দোলন করে তারা। এ সময় শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেন গ্রেপ্তার শিক্ষকের স্বজনরাও। শিক্ষার্থীদের দাবি, হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়া এক ব্যক্তিকে পরবর্তীতে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড বলে চালিয়ে দিয়ে 10 মাস পর গত 3 জুন একটি মামলা হয়। সে মামলায় মাহমুদুল হককে তদন্ত ছাড়াই 19 জুন গ্রেপ্তার করা হয়। প্রিয় শিক্ষককে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সেভাবে যেন কূটনীতিকের মাধ্যমে অথবা আরেকটি টেলিফোনের মাধ্যমে আমার সহযোদ্ধা যারা এখনো জেলখানায় বন্দী আছে তাদেরকে যেন আরেকবার ছাড়িয়ে নিয়ে আসে। জুলাই সনদের মধ্যে আমাদের নামটা অন্তর্ভুক্ত করা এবং প্রবাসী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া। খাগড়াছড়ি বাংলাদেশ পুলিশ একাডেমিতে 11তম ট্রেনি রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ টেলিকম এডিশনাল ইন্সপেক্টর জেনারেল AKM আওলাদ হোসেন। এ সময় নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় না দিয়ে বৈষম্যহীনভাবে জনগণের জন্য কাজ করতে হবে। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী TRCদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী কুচকাওয়াজে 170 জন টিআরসি অংশ নেন। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অর্জনের 25 বছর উপলক্ষে নানান আয়োজন বিসিবির। খুলনার পর আজ রাজশাহীতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ব্যানার ফেস্টুনে সেজেছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। 21 তারিখ শুরু হওয়া এই আয়োজন চলবে 28 জুন পর্যন্ত। 7 বিভাগীয় শহরে চলছে কার্যক্রম। এর মধ্যে আছে অনূর্ধ্ব 12 পর্যায়ে ক্রিকেট ম্যাচ, প্যারেন্টাল কোচিং সেন্টার নামের আয়োজনের মাধ্যমে আগ্রহী অভিভাবকদের ক্রিকেটের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। একই সাথে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্টেরও আয়োজন চলছে। রাজশাহী ক্রিকেটের কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।